হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর নতুন বইয়ের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করছিলাম। ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করছিলাম, রাইট? আমরা এখনও পর্যন্ত 40 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি এবং আজকে আমরা যেগুলো থেকে শুরু করব সেগুলো হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক ফ্লাক্স, গসেস থিওরাম, এই রিলেটেড কোয়েশ্চেন। ঠিক আছে, সো 41 নম্বর কোশ্চেন থেকে আমরা আজকে স্টার্ট করব। তো কি বলছে কোশ্চেনটা দেখো। আমি তোমাদেরকে সবাইকেই একটা কথাই বলি, কোশ্চেন আগে ভালো করে পড়ো, কোশ্চেন আগে ভালো করে বোঝো। কোশ্চেনটার পেছনে মানে ম্যাক্সিমাম টাইম তোমরা দাও, 90% কোশ্চেন পড়ার প্রতি দাও, আর 10% তোমার অটোমেটিক আনসার চলে আসবে। বুঝতে পারলে? সো কোশ্চেনটাকে আগে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, চলো কোশ্চেন দেখে নেওয়া যায় কী বলছে। বলছে কে তড়িৎভেদ্যতা সম্পন্ন মাধ্যমে আর ব্যাসার্ধের ও সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত? একদম সিম্পল কোশ্চেন। মানে কি বলেছে, একটা মানে কে তড়িৎভেদ্যতা সম্পন্ন, মানে পারমিটিভিটি বলে দিয়েছে তোমার কে। ঠিক আছে, সম্পন্ন মাধ্যমে বলছে আর ব্যাসার্ধের ও সিগমা তলমাত্রিক ঘনত্ব মানে সারফেস চার্জ ডেন্সিটি একটি গোলকের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত? একদম সিম্পল কোশ্চেন, জাস্ট গসেস থিওরামের একটা মানে এক্সাম্পল, জাস্ট আর কিছুই না। গসেস থিওরাম যে ভালো করে জানে সে কোশ্চেনটা করতে পারবে। সো কোশ্চেন নাম্বার 41, রাইট? মানে এরকম সাপোজ একটা মিডিয়াম রয়েছে, এরকম একটা মিডিয়াম রয়েছে, জাস্ট আমি ছবিকে দেখাচ্ছি। একটা মিডিয়াম, এরকম একটা মিডিয়াম রয়েছে। ওকে, যেই মিডিয়ামটার মধ্যে মানে এরকম একটা মিডিয়াম যেখানটায় তোমার পারমিটিভিটি বলে দিয়েছে কে, মিডিয়ামটা পারমিটিভিটি তোমার কে। এই মিডিয়ামটার মধ্যে কি বলেছে, একটা সাপোজ গোলক রয়েছে, মানে স্ফেয়ার রয়েছে, যে স্ফেয়ারটার রেডিয়াস সাপোজ বলে দিয়েছে স্মল আর। একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। এবং এর মধ্যে চার্জ রয়েছে, যে স্ফেয়ারটার মধ্যে সাপোজ চার্জ বলতে এখানে চার্জ ডেন্সিটি বলেছে, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বলছে এই নিকটবর্তী কোনো বিন্দুতে, ধরো এইখানটায় এই কালার দেখায়, সাপোজ এইখানটাতে কি বলেছে, কী বের করতে বলেছে দেখেন। হ্যাঁ, ক্ষেত্রে প্রাবল্য মানে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে। তাহলে এইখানটা ইলেকট্রিক ফিল্ড কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো প্রথম কথা হচ্ছে কি, যেহেতু এটা একটা কন্ডাক্টর, ইট ইজ আ কন্ডাক্টর, রাইট? কন্ডাক্টর, তোমরা একটা জিনিস জানো, কন্ডাক্টর যদি হয়, কন্ডাক্টরের জন্যে তার আউটার স্পেসে, মানে ধরো একটা কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, এর জন্য এরকম কোনো একটা বিন্দু বলো, এখানে কোনো একটা বিন্দু বলো, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা তো কিন্তু জানো। কী ছিল সূত্রটা? কন্ডাক্টরের জন্য ছিল সিগমা বাই ইপসিলন জিরো ছিল। যদি মিডিয়ামটা ফ্রি মিডিয়াম যদি হয়ে থাকে, যদি ফ্রি মিডিয়াম যদি না হয়, মানে ফ্রি স্পেস যদি না হয়, তাহলে কিন্তু এখানে একটা পারমিটিভিটির গল্প চলে আসবে। মানে সেখানে তুমি বলবে কি, মিডিয়ামটা পারমিটিভিটি যদি ইপসিলন হয়, তাহলে তুমি এখানে বলবে জাস্ট ইপসিলন। তাহলে আমরা সূত্রটা জানি, তাহলে এই মিডিয়ামটার পারমিটিভিটি অ্যাকচুয়ালি বলতে কি, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, দিস ইজ কল্ড ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট or relative permittivity, এটা বলে থাকি আমরা। এই ডেফিনেশন জানি আমরা, একটুখানি বলে নিই আগে। এই ডেফিনেশন কি বলছে, যে কে অথবা ইপসিলন আর, এই ডেফিনেশন বলছে মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই ফ্রি মিডিয়ামের পারমিটিভিটি। তাহলে পর এই মিডিয়ামটার পারমিটিভিটি যদি ইপসিলন হয়, তাহলে তুমি কি বলবে বাবা, যে পারমিটিভিটিতে ইপসিলন, তাহলে ইপসিলন নিকটে কী লিখবে, কে ইন্টু ইপসিলন জিরো লিখবে। সো এইটা আমরা জানি। ওকে, এইবার তাহলে এই ফর্মুলাটা তৈরি করবো না আমরা, কারণ আমরা ফর্মুলা জানি। সো ইলেকট্রিক ফিল্ড কী হবে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হবে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু সিগমা বাই এই মিডিয়ামটার পারমিটিভিটি কত বাবা, ইপসিলন। তাহলে ইপসিলন মানে কত দিয়ে পেয়েছো, কে ইন্টু ইপসিলন নট,
তাহলে এখানে তুমি লিখবে ই ইকুয়াল টু সিগমা বাই কে ইন্টু ইপসিলন নট, জাস্ট এটা। তাহলে এটাই তোমার আনসার হবে। আচ্ছা, এটা গসেস থিওরামের একদম অ্যাপ্লিকেশন নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে গসেস থিওরাম অ্যাপ্লিকেশনই, আমরা জানি গসেস থিওরাম অ্যাপ্লাই করেই আমরা কিন্তু এই ফর্মুলাটা পেয়েছিলাম। সো এইখানে আমি আর অ্যাপ্লিকেশনটা করে দেখাচ্ছি না, মানে পুরো ডেরিভেশনটা করে দেখাচ্ছি না। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, আবার বলছি গিয়ে দেখে নাও, কারণ বুঝতেই পারছো একদম সিম্পল জিনিস এগুলো, ঠিক আছে? একবার দেখে নিলে পরে নিজে থেকেই করতে পারবে। আর এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। সো একবার দেখে নাও, তো প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ভাই, দেখে নাও, খুঁজতে অসুবিধা হবে না। ঢুকবে, প্লেলিস্টে যাবে, তুমি স্টেপ বাই স্টেপ সব থিওরি ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই তোমরা অ্যাক্সেস করো। তাই জন্য এখানে আমি কিন্তু ডেরিভেশনটা করছি না, বিকজ আমি থিওরি ক্লাসে করিয়েছি, ভেঙে ভেঙে সব বলেছি। তাই এটা আমাদের আনসার হবে। সো আনসার এই। এটা কিন্তু গসেস থিওরামের একটা অ্যাপ্লিকেশন। 42 নম্বর কোশ্চেনটা কী বলছে? আচ্ছা, আর ব্যাসার্ধের একটি তড়িদাহিত গোলকের আধানের আয়তন ঘনত্ব রো ইকুয়াল টু কে ইন্টু আর। তার মানে দেখো এখানে যে ভলিউম চার্জ ডেন্সিটি, আধানের যে আয়তন ঘনত্ব মানে ভলিউম চার্জ ডেন্সিটি, সেটা কিন্তু আর এর ওপর ডিপেন্ডেন্ট, মানে কনস্ট্যান্ট নয়, ইউনিফর্ম নয়, নন ইউনিফর্ম। যেখানে আর হচ্ছে গিয়ে যে তুমি স্ফেয়ারটা কনসিডার করছো, সেই স্ফেয়ারটার রেডিয়াস, মানে যে মানে বলছে দেখো আর হচ্ছে কেন্দ্র থেকে গোলকের মধ্য কোনো বিন্দুর দূরত্ব, মানে যে কোনো দূরত্ব, ঠিক আছে? ম্যাক্সিমাম ডিস্টেন্স তো হয় ক্যাপিটাল আর, বিকজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফেয়ার ইজ ক্যাপিটাল আর। আর স্মলারটা কি? আর এনি ডিস্টেন্স, ঠিক আছে? মানে ফ্রম দ্য সেন্টার থেকে যে কোনো ডিস্টেন্স ইজ দ্য কনস্ট্যান্ট, ফাইন। সেক্ষেত্রে গোলকের উপরিপৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের মান হলো, আচ্ছা তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা বের করতে বলেছে। এই এপসিলন জিরো তোমার ফ্রি মিডিয়ামের পারমিটিভিটি, ফাইন। তাহলে জিনিসটা কি একটু বলি, তাহলে বুঝতে পারবে কিছুই না, একদম সিম্পল জিনিস। ছবি আঁকো, ছবি আঁকলেই বুঝতে পারবে, হ্যাঁ। তাহলে আগে একটা আর ব্যাসার্ধের গোলক আঁকো, কোশ্চেন নম্বর 42। সো একটা আর ব্যাসার্ধের তুমি গোলক আঁকো। তাহলে আর ব্যাসার্ধের আমি একটা গোলক আঁকলাম, যা রেডিয়াসটা কতখানি বলছো তুমি? ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর তোমার রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, আর লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে দেখি আর একবার। ঠিক আছে, এর হচ্ছে তোমার সারফেসের ভলিউম চার্জ ডেন্সিটি বলে দিয়েছে। সো ভলিউম চার্জ ডেন্সিটি রো ইকুয়াল টু কে ইন্টু আর, দিস ইজ ভলিউম চার্জ ডেন্সিটি। ভলিউম চার্জ ডেন্সিটি ডেফিনেশন কি এগুলো জানতে হবে একটুখানি তোমাকে। সো ভলিউম চার্জ ডেন্সিটি মানে চার্জ পার ইউনিট ভলিউম, সো ডি কিউ বাই ডিভি। তাহলে এখান থেকে তোমাকে যদি বলে টোটাল চার্জ কতখানি, তাহলে তুমি লিখবে রো ইন্টু ডিভি। টোটাল চার্জ বের করতে হলে কী করবে? ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন রো ইন্টু ডিভি, এটা বলবে। এইবার যেহেতু রোর মান তুমি জানো, সুতরাং কিউ ইকুয়াল টু তুমি বলবে যে রো মানে তো বাবা কে ইন্টু আর ইন্টু ডিভি। তাহলে ভলিউম যেহেতু একটা স্ফেয়ারের ক্ষেত্রে ভলিউম কি হয় বলো তো? তাহলে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কে ইন্টু আর, তাহলে এর ক্ষেত্রে তুমি লিখবে 4/r² ইন্টু ডিআর। ভলিউম মানে কি? এটা এরিয়ার সাথে যদি তুমি ডিআর মাল্টিপ্লাই করো তাহলে ভলিউম হয়ে গেল, তাই না? বা এই যে স্ফেরিক্যালের ক্ষেত্রে যে ভলিউম তুমি ইন্টিগ্রেশন করতে পারো r² sin থিটা dr d থিটা, এটা ইন্টিগ্রেশন করলে মানে ওই ফাই আর থিটার ইন্টিগ্রেশন করলে পরে 4π চলে আসবে, মানে একটা থেকে 2 আসবে, একটা থেকে 2π আসবে, ঠিক আছে? r² তো থাকছে, আর dr এর জন্য dr। এটা সিম্পল জিনিস, মানে এগুলো হয়তো তোমরা শিখবে কোনো একটা সময় গিয়ে, সো চাপ নেই, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে? যাই হোক, ওটা লাগবে কি লাগবে না দেখি আমি, কোশ্চেনটা উপর ডিপেন্ড করবে সেটা। আর দূরত্ব আছে, আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে গোলকের উপরিপৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রে মান কত হবে? উপরিপৃষ্ঠে একদম মানে সারফেসে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। মানে এইখানটায় আমাদের তড়িৎ ক্ষেত্র মানে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে পরে যেটা করতে হয় মেনলি, গসেস থিওরাম অ্যাপ্লাই করি। গসেস থিওরাম কি বলছে? ইন্টিগ্রেশন করো ই ডট ডিএস ইকুয়াল টু এনক্লোজড চার্জ
ডিভাইডেড বাই ইপসিলন জিরো, মিডিয়াম প্রি মিডিয়ামের পারমিটিভিটি। ওকে, এইবার এবার গল্পটা হচ্ছে গিয়ে দেখো, এই যে কিউ লিখলাম মানে এনক্লোজ চার্জ, কিউটা কিন্তু এটা, তাই নয় কি? কারণ কিউটা কিন্তু কনস্ট্যান্ট না, মানে রেডিয়াস বাড়ার সাথে সাথে কিউটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে পুরো যে ক্যাপিটাল আর রেডিয়াস, তাহলে এখানে তুমি এরকম বলতে পারো যে পুরো মানে অ্যাকচুয়ালি তোমার তো এইখানটায় তুমি ইলেকট্রিক ফিল্ড বের করবে, তাহলে এইখানে যে বের করবে তাহলে এই কতখানি চার্জ এনক্লোজ করবে তুমি, তাহলে যে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করবে সেখানে কি গাউসিয়ান সারফেস তুমি কনসিডার করবে, তাহলে গাউসিয়ান সারফেসটা কিন্তু এই রেডিয়াসটাই, তাই তো, মানে এই পরিধি 2π ক্যাপিটাল আর হবে। তাহলে এ কতখানি চার্জ এনক্লোজ করছে, টোটাল চার্জটা এনক্লোজ করছে, তাহলে টোটাল চার্জ কতখানি, তাহলে রেডিয়াসটা তুমি ইন্টিগ্রেশন করবে এখান থেকে আর ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, তাহলে তুমি টোটাল এনক্লোজ চার্জ পেয়ে যাবে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এর ভ্যালুটা কত আসবে এটা বের করার আগে তুমি, তাহলে এখান থেকে তুমি বলবে যে কিউ ইকুয়াল টু, আচ্ছা কে ইন্টু 4π, কে আচ্ছা 4π ইন্টু কে লিখি, তাহলে 4π ইন্টু কে লিখলাম, এখানে আর কিউব হবে, তাহলে আর কিউবের ইন্টিগ্রেশন করলে কত হয় বাবা, আর কিউব তো এক যোগ হয়, তাহলে r⁴/4 হবে, আর লিমিট তুমি পুট করে 0 থেকে r, তাহলে এখানটায় তুমি বলবে যে এনক্লোজ চার্জ ইকুয়াল টু 4πk, তাহলে r⁴ ডিভাইডেড বাই 4, এখানে কাটাকাটি করলে পরে আসবে পাই কে ইন্টু পাই ইন্টু r⁴, তাহলে এইটা তোমার চার্জ হচ্ছে, এতখানি এনক্লোজ চার্জ। ঠিক করলাম তো? যোগ হলো 3 থেকে 4 হলো 4/, ঠিক আছে 8 দেখা যাক কী আসে আলটিমেট। তাহলে এনক্লোজ চার্জ কিন্তু এটা, তাহলে এইখানে তোমার ই ইন্টু এই যে ডিএসটা কত, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড আর যে এরিয়া তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সুতরাং cos 0 1 হয়ে থাকে, সুতরাং লেখার দরকার নেই। সুতরাং আর ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা পয়েন্টে সেম হবে, সো ইউনিফর্ম, তার জন্য আমি ইলেকট্রিক ফিল্ডটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসতে পারি। সো ডিএস এর ইন্টিগ্রেশন করলে পরে পাবো আমরা যেহেতু স্ফেরিক্যাল এরিয়া সারফেস, তাহলে সেটা হয় কি 4πr², যেহেতু রেডিয়াসটা ক্যাপিটাল আর কিউ ইএন মানে এনক্লোজ চার্জ মানে তোমার কে পাই ইন্টু r⁴, কে পাই ইন্টু r⁴ ডিভাইডেড বাই ইপসিলন 0। সো আমার দরকার ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে দেখো এই পাই ক্যান্সেল হচ্ছে, এখানে দুটো আর এখানে দুটো আর কেটে এখানে দুটো থাকছে, তাহলে আলটিমেট কি পড়ে থাকছে বাবা, এখানে কে থাকছে, এখানে r² হয়ে গেছে ডিভাইডেড বাই নিচে একটা 4 রয়েছে, মানে এই 4টা নিচে চলে আসবে, তাহলে 4 ইন্টু ইপসিলন 0, 4 আসছে তো 4πr²। এদের আনসারটা কোথায় কত ছিল, তো 3 আছে, 3 ইন্টু ইপসিলন 0, 3 আসছে কোথা থেকে, সবই তো ঠিক ছিল, 3 আসছে কোথা থেকে। একটা স্ফেয়ারের মানে সারফেসের এরিয়া কী হয়, 4πr² হয় না, যদি ভলিউম ধরি তাহলে 4/3πr³ হবে, ভলিউম ধরলে পরে 4/3πr³ হবে। এইটা তো ঠিকই করেছি না, কে ইন্টু আর, রোল মানটা কে ইন্টু আর, আর এটা তোমার তাহলে r³ হচ্ছে, এখানে r³ ইন্টিগ্রেশন করলে পরে r⁴/4 হয়, ঠিকই তো করেছি এটাও। ঠিকই তো আছে, এটুকুনি তো ঠিকই আছে, আশা করি কোনো ভুল নেই, মানে ভুলটা চোখে পড়ছে না এখানটা। এইখানটাতেও পাই 4πr²ই তো হচ্ছে, কাটাকাটি করলাম, কে থাকলো 4টা চলে আসবে, এটাই আসছে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা একবার চেক করে দেখে নিও, কারণ বোধহয় ওখানটায় 3 হবে না, এখানে 4ই হবে, কারণ 4ই তো আসছে, 4 ছাড়া তো উপায় নেই, কারণ এখানে তো 4πr² থাকবে, 4 হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, মানে জাস্ট কনসেপ্টটা একটু বুঝে নাও, হ্যাঁ এটা অ্যান্সার হবে, বাট এখানে আই থিঙ্ক 4 হবে, এটা 4 হবে, 3 হবে না, 4 হবে। ঠিক
ঠিক আছে। 43 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত হয়। তাহলে তড়িৎ ফ্লাক্স তোমাদেরকে পড়িয়েছিলাম, এটা তো তোমরা নিজেরাই করতে পারবে, তাই না? ধরো এরকম একটা এরিয়া রয়েছে, এখান থেকে যাচ্ছি, অ্যাকচুয়ালি ডেফিনেশনটাকে বলো, মানে এখান থেকে ডেফিনেশনটা তৈরি করেছিলাম আমরা, রাইট? এখান থেকে যাচ্ছে তার মানে কি এই এটার ডিরেকশনটা কিন্তু এদিক বরাবর, নর্মালটা, আর ইলেকট্রিক ফিল্ড মানে রেডিয়াসটা যাচ্ছে এদিক বরাবর, ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা কম্পোনেন্ট এদিক বরাবর আসবে, মানে এটা কী হবে, ই কস থিটা হয়ে যাবে। এখান থেকে আমরা বলেছিলাম অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন, সুতরাং ফাই ইকুয়াল টু, বা ইন জেনারেল যদি আমি লিখি যে ডিফাই, দ্যাট ইজ ইকুয়াল টু ই ডট ডিএস বা ডিএ, এটা। এবার বলো আমাকে ইলেকট্রিক ফ্লাক্স ম্যাক্সিমাম কখন হতে পারে? ম্যাক্সিমাম তখনই হবে যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, তাই নয় কি? মানে ইফ থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, কস 0, মানে ডট প্রোডাক্ট করলে তো কস পাবো আমি, তাই নয় কি? তাহলে ডি ফাই ইকুয়াল তুমি এখানে লিখবে যে ই ডি এ কস 0 ডিগ্রি, কস 0 তো বাবা 1 দেবে, তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে ফ্লাক্সের মানটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেল ইন্টু ডি এ। বাট মিনিমাম কখন হবে, এটা ম্যাক্সিমামের জন্য বললাম। মিনিমাম কখন হবে, যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তাই না? 90 ডিগ্রি মানে কি, কস 90 মানে 0, তাহলে 0 মানে ফ্লাক্স 0 হয়ে যাবে। তাহলে এখানে যে আনসারটা হবে তোমার এ, তোমার কারেক্ট আনসার হবে, যেহেতু এখানে সর্বাধিক ম্যাক্সিমাম জানতে চেয়েছে। একদম সিম্পল কোয়েশ্চেন, ডেফিনেশন জানলেই করতে পারা যায়। ফাইন। 44 নম্বর কোশ্চেনটা কি বলছে, হচ্ছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে রাখা হলো। মানে বৃত্তাকার প্লেট মানে চাকতি, ডিস্ক, ই ক্ষেত্রবলের সঙ্গে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে রাখা হলো। আচ্ছা, মানে ইলেকট্রিক ফিল্ড যেদিক বরাবর সেই দিক বরাবরই কিন্তু তুমি একটা ডিস্কে রেখেছো, সমান্তরালভাবে রেখেছো, যে বৃত্তাকার প্লেটটির সঙ্গে জড়িত বলরেখা কত হবে। একদম সিম্পল জিনিস, একটাকে তোমাকে দেখালাম, এই যে ডেফিনেশনটা শেখালাম, দেখো ছবি এঁকে দেখাই। 40 নম্বর কোশ্চেন বোধ এটা, কোশ্চেন নম্বর 44। মানে এরকম গল্পটা বলছে, ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে? এদিক বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এবার একটা তুমি ডিস্ক নিয়েছো, ডিস্কটা কিন্তু ঠিক এর সাথে মানে এরকম রয়েছে, এর সাথে পুরো প্যারালাল রয়েছে আর কি ডিস্কটা, মানে বুঝতে পারলে তো, ডিস্কটা পুরো প্যারালাল। মানে আমি যদি এরকম দেখাতাম তাহলে বলতে তুমি যে না ঠিক আছে, যদি এরকম দেখাতাম, সরি তাহলে বলতে যে না এর মধ্য দিয়ে ঢুকছে, কিন্তু এর মধ্যে তুমি ঢুকছে না, প্যারালাল রয়েছে। তার মানে কি, প্যারালাল থাকার মানে কি, প্যারালাল থাকার মানে হচ্ছে তোমার যে এটার যে সারফেসটা সেটা কিন্তু ওপর দিক বরাবর বা ভেতর দিক বরাবর, আর ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর। তার মানে আমি যদি বলি ডিরেকশন দিয়ে দেখাই তাহলে এরকম বলবো আমি যে ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর, যেহেতু প্যারালাল রয়েছে তাহলে এটার সাপোজ ওপর দিক হতে পারে, নিচের দিক হতে পারে, নর্মালটা এদিক বরাবর এরিয়াটার ক্ষেত্রে, বুঝতে পারলে? তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। একটাকে দেখালাম যে ফ্লাক্স, সেটা কি হয় বাবা, ই ডট ডিএ হয়ে থাকে, বা ডিএস যাই বলো না কেন তুমি, এখানে এস তাহলে এ করে দাও। তাহলে এখান থেকে তুমি ফ্লাক্স বলবে যে ই ডিএ কস থিটা, কস থিটা বাবা 90 ডিগ্রি, মানে থিটার মানে এখানে হেয়ার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। একই জিনিস একটুখানি ভাষা দিয়ে বলেছে, তাহলে এখান থেকে আমরা ডি ফাই ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি, তাই না? এটা মানে তো বাবা কস 90 মানে তো বাবা 0, তাহলে ফ্লাক্স কত পাচ্ছ, 0 পাচ্ছ। মানে ফ্লাক্স কত হবে সেটা জিজ্ঞাসা করেছে, 0 হবে। ওকে, শূন্য। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, তড়িৎ ফ্লাক্সের একক পয়েন্ট, ফ্লাক্সের ডেফিনেশন দাও। ইলেকট্রিক ফিল্ড মানে ফ্লাক্স মানে ডি ফাই, আচ্ছা মুছেই লিখি, কি বলছিলাম, ফ্লাক্স মানে ডি ফাই দ্যাট ইজ ইকুয়াল টু ই ডট ডিএস বা ডিএ। ই তোমার ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কী হয়ে থাকে,
ইলেকট্রিক ফিল্ডকে তোমরা আবার লিখতে পারো মাইনাস ডিভি বাই ডিএক্স, রাইট। তাহলে ভোল্ট পার মিটার লিখতে পারো তুমি ইলেকট্রিক ফিল্ডকে। তাহলে তুমি যদি এর একক দেখতে আসো তাহলে দেখবে তুমি লিখবে ভোল্ট বাই মিটার ইন্টু এরিয়া মানে মিটার স্কোয়ার। তাহলে এখানে একটা মিটার এখানে একটা মিটার কেটে যাবে, সুতরাং ভোল্ট ইন্টু মিটার হচ্ছে তোমার ইউনিট। তাহলে ভোল্ট ইন্টু মিটার কোথায় রয়েছে? অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? আচ্ছা, একদম সিম্পল কোশ্চেন। 46 কি বলছে? 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বল রেখা কত? খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে এখানটা। এটা কিন্তু আমি থিওরি ক্লাসে পড়িয়েছিলাম, একদম সুন্দর করে বলেছিলাম যে তোমাকে ধরো একটা চার্জ বলে দিল, কিউ পরিমাণ চার্জ, তাহলে সেই চার্জ থেকে কি পরিমাণ বল রেখা বেরোচ্ছে সেটা তুমি কী করে ক্যালকুলেট করবে? বল রেখা মানেই মনে রাখবে এটা সবসময়, যখনই তোমাকে বলরেখা বলছে নাম্বার অফ মানে লাইন অফ ফোর্স, সেটা মানে তোমার হবে কি চার্জ বাই ইপসিলন জিরো, যদি ফ্রি মিডিয়াম হয়ে থাকে চার্জ বাই ইপসিলন জিরো। এটা কিন্তু থিওরি ক্লাসে আমি দেখিয়েছিলাম, ভালো করে দেখো গিয়ে। তাহলে চার্জ কত এখানে 1 কুলম্ব, ইপসিলন জিরোর মান তোমরা জানো 8.854 ইন্টু 10⁻⁻12, তাহলে এটা তোমার আনসার হবে। তাহলে 1/1 ডিভাইডেড বাই 8.854 ইন্টু 10⁻⁻12, তাহলে অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। থিওরি ক্লাসে যাও, থিওরি ক্লাস ফলো করো। 46 কোশ্চেন নাম্বার 46 এরকম দেখো, আমি জিনিসগুলো দেখিয়েছিলাম হয়তো তোমাদের মনে আছে। এরকম যদি ধরো একটা তুমি স্ফেয়ার কনসিডার করো, এখানে ভেতরে চার্জ রয়েছে, সাপোজ কিউ পরিমাণ চার্জ রয়েছে, তাহলে এখান থেকে লাইন অফ ফোর্স যাবে, এই যাবে, এই যাবে, এই যাবে, এই তো সিম্পল জিনিস, তাই তো? লাইন অফ ফোর্স বেরোবে। তাহলে যে কোনো পয়েন্টে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করো কুলম্বের সূত্র অনুসারে বা গসের থিওরেম অনুসারে, তুমি কি লিখবে? কুলম্বের সূত্র অনুসারে যদি লিখে আমি কিউ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, এটাকে আমরা একটুখানি মডিফাই করি, কিউ বাই এপসিলন 0 করে দিলাম, 4π ইন্টু আর স্কোয়ার, এইখানেই আনসার চলে আসলো। দেখো 4πr² মানে একটা এরিয়া, এরিয়ার মধ্যে দিয়ে মানে দেখো, তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে কি কিউ বাই এপসিলন 0 পার ইউনিট এরিয়া। তাহলে কিউ এপসিলন 0 কি নাম্বার অফ লাইন অফ ফোর্স পার ইউনিট এরিয়া। সো এটা হয়ে গেল কি আমাদের নাম্বার অফ লাইন অফ ফোর্স। সো নাম্বার অফ লাইনস অফ ফোর্স, আর দিস ইজ আওয়ার এরিয়া। বুঝতে পারলে? তাহলে নাম্বার অফ লাইন অফ ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফিল্ড or the strength of the electric field. Strength of the electric field, বুঝতে পারলাম? একদম সিম্পল জিনিস। তার জন্য আমরা বলছি যে নাম্বার অফ ট্রান্স এটা কি হবে? অলওয়েজ কিউ বাই এপসিলন 0 হবে। দেখো এবার গসেস থিওরেম আসো। গসেস থিওরেম কি বলে? যে ক্লোজড ইন্টিগ্রাল ওভার এস ই ডট ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0। এটাই কি রিপ্রেজেন্ট করছে আমাদের? এটাই রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ লাইন অফ ফোর্স, নাম্বার অফ লাইন অফ ফোর্স। বুঝতে পারলে? তাহলে গসেস থিওরেম থেকে যেটা পাচ্ছি সেটাই আমাদের নাম্বার অফ লাইন অফ ফোর্স। তাহলে এখানে কিউ এর মান তোমাকে বলে দিয়েছে 1 কুলম্ব, আর এপসিলন 0 এর মান তুমি জানো যেহেতু এটা ফ্রি মিডিয়াম বলে দিয়েছে 8.854 10⁻⁻12। ইউনিটটা তুমি লিখে নাও নিজের মতো, এসআই ইউনিট। ওকে, ইউনিটে লিখতে পারবে না? ওকে ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে তোমার 47, বলছে এল লিটার, আচ্ছা এল মিটার, সরি লিটার না মিটার, এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত, আচ্ছা বর্গাকার পাত কাগজের তলে অবস্থিত। এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত কাগজের তলে অবস্থিত। আচ্ছা, এটা কাগজের তলে এল মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাত অবস্থিত, ঠিক আছে। কাগজের তল বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, মানে ই, সেটা কি বর্গাকার পাতের নির্মাণে সীমাবদ্ধ
তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স এসআই এককে কত হবে? একই কোশ্চেন, মানে ঘুরিয়ে পিছিয়ে বলছে আর কি। ইলেকট্রিক ফিল্ড বাবার রয়েছে এদিক বরাবর, এরিয়াটার ডিরেকশনটা ওপর দিক বরাবর, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি কত আসছে তোমার 0, ফ্লাক্স কত হবে কারণ ই ডট এ হয়, মানে ই এ কস 90 ডিগ্রি কত হবে ফ্লাক্স বলো তুমি নিজে থেকে 0 হবে। সিম্পল কোশ্চেন, সিম্পল আনসার। একটুখানি মানে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা বলেছে, বাট আনসার একদম সিম্পল। ওকে, আচ্ছা এইবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন এখন দিয়েছে, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু থিওরি ক্লাস এটা কিন্তু করিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে আমি মানে এটা করিয়ে আর একটা বোধহয় এক্সারসাইজ দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম। একজন রিপ্লাই দিয়েছিল, তোমরা রিপ্লাই করো, রিপ্লাই করলে ভালো লাগে, কমেন্ট করো। আচ্ছা, বলছে কিউ বৈদ্যুতিক আধান বিশিষ্ট কোনো বস্তুকে একটি ঘনকের কোনো শীর্ষবিন্দুতে রাখা হলো, ঠিক আছে। বলছে আধানের নিকটবর্তী 3টি তলেই তড়িৎ ফ্লাক্সের মান 0, অন্য 3টি তলের যে কোনো একটিতে তড়িৎ ফ্লাক্সের মান হবে। আচ্ছা, তাহলে একটা কিউ আধানকে একটা ঘনকের শীর্ষবিন্দুতে রেখে দাও, মানে একটা ভার্টেক্স পয়েন্টে রেখে দাও। বলছে আধানের নিকটবর্তী 3টি তলেই, মানে আধানটার পাশাপাশি 3টি তলে তড়িৎ ফ্লাক্স 0 হয়, ঠিকই 0ই হয়। বলছে অন্য 3টি তলের যে কোনো একটিতে তড়িৎ ফ্লাক্সের মান কত হবে। ছবিটা আগে ভালো করে দেখো, তোমরা পারবে করতে। 48, কোশ্চেন নাম্বার 48। মানে এরকম আমি একটা টানছি, উপরটা করলে ভালো হতো না। ঠিক আছে, ইমাজিন করো এইখানটায় যদি দিয়ে দাও, তুমি যে কোনো একটা শীর্ষে তুমি রাখতে পারো। আচ্ছা, এই শীর্ষে রাখি, হ্যাঁ, কারণ এইখানটা রাখলে উপর দিকে আমি রাখতে পারবো না, ঠিক আছে। তোমাদের অনেকে হয়তো পড়াবে, এইখানে রেখে পড়াবে, যে কোনো এক জায়গায় রেখে ভাই পড়তে পারো, অসুবিধা কিছু নেই, বোঝা নেই কথা। সো সাপোজ আমি এইখানটায় চার্জটাকে রাখলাম, ভালো করে দেখো, তুমি কিন্তু এখানে গসেস থিওরেম অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ চার্জটা কিন্তু কোনো গাউসিয়ান সারফেস দ্বারা এনক্লোজড নেই। চার্জটা কিন্তু কোনো গাউসিয়ান সারফেস দ্বারা এনক্লোজড নেই, তাহলে চার্জটাকে প্রথমে তোমাকে এনক্লোজড করতে হবে, এইটাই আমাদের টাস্ক। তাহলে কি করতে পারি আমি, দেখো এটাকে এনক্লোজ করতে গেলে এর নিচে তুমি আর একটা কিউব আঁকো, দেখাই তোমাকে আমি। হলো, একটুখানি ধৈর্য ধরে দেখো, এটা এদিকে আঁকলাম একটা, এবার এটাকে এনক্লোজ করতে হবে, তাহলে কী করবো আমরা, এই দিকে আর একটা আমি কিউব আঁকি, বুঝতে পারছো। এক সেকেন্ড, এটা জাস্ট ছবিটার উপরে ডিপেন্ড করে কোশ্চেনটা, আর কিছুই না। ছবিটাই কোশ্চেন, ছবিটা যদি না বুঝতে পারো তাহলে কোশ্চেনটা করতে পারবে না। তাহলে হলো, এটাকে এনক্লোজড করতে হবে না, তাহলে এই দিকে তুমি আরেকটা আঁকো,
এই দিলাম, এই দিলাম, এই দিলাম, হলো। এখনো পর্যন্ত কিন্তু পুরো এনক্লোজড হয়নি, বিকজ দেখো এই দিকে সাইডটা মানে এই দিকটা কিন্তু বাকি আছে এখনো, তাই না? তাহলে এই দিকে আমাকে আরও বাড়াতে হবে, বুঝতে পারছো তো? তাহলে এই দিকে আমি বাড়াই, মানে এটাকে এইভাবে দেখবো, এইভাবে দেখবো। ছবি আঁকার একটু ডিফিকাল্ট, বাট আই এম ট্রাইং। আচ্ছা, এটা দিলাম, এটাকে নিতে হবে না, এইটাকে এই দিলাম, এইটাকে এই দিলাম, এইটাকে নামিয়ে দিলাম, এই দিলাম, এই দিলাম, হলো। এদিকটা একটা হয়ে গেল। সিমিলারলি তুমি কী কালি দিই, কী কালি দিই, এই কালিটা দিই, এই দিকে তুমি এটা একটা আঁকা বাঁকা হয়েছে, ঠিক আছে, ম্যানেজ করে নাও একটু এটা। এই দিকটা একটা, এই দিকটা একটা, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এই নেমে গেল, ঠিক আছে, হলো। এবার উপরের দিকে যাবে একটা, এই কালিতে দেখাই, এই গেল, এই গেল, এই 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 হয়ে গেল এটা। আর একটা থাকছে পরে, সেটাকে কোন কালিতে দেখাবো? ঠিক আছে, সাদাটা দিই, দেখিয়ে দিই। এই গেল, এই আসলো এখান থেকে, এই যাবে, এই আসবে, না এর উপরে বসে যাবে আর কি, মেনলি এটার উপরে, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে, দেখো এবার ছবিটা ভালো করে দেখো। ছবিটা যদি ভালো করে দেখো তাহলে কি বুঝতে পারছো তুমি? এই যে চার্জটা, এটা কিন্তু সবার কিন্তু ভেতরে চলে গেল, মানে পুরো সারফেসের কিন্তু সারফেস দ্বারা কিন্তু এনক্লোজড হয়ে গেল চার্জটা, তাই না? চার্জটাকে তোমার এনক্লোজ করতে হবে, তাহলে কতগুলো তুমি কিন্তু এটাকে বাড়িতে নিজে নিজে দেশলাইয়ের বক্স দিয়ে বসিয়ে 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 তুমি করতে পারবে। জাস্ট ছবিটা আশা করে বোঝাতে পারলাম। তো এইভাবে তোমাকে এনক্লোজ করে ফেলে। আর ভেতরে দেখো সারফেসগুলো, ভেতরের সারফেসে কিন্তু মানে ফ্লাক্স জিরো হয়, বিকজ ইন আর আউট হচ্ছে একটা সারফেস দিয়ে, সুতরাং সেটা তোমার জিরো হবে। এইবার বলেছে কি তোমাকে কোশ্চেনটা, বাইরের যে কোনো একটা সারফেস দিয়ে, বাইরের তিনটি তলের যে কোনো একটিতে তড়িৎ ফ্লাক্স কত হবে? আচ্ছা, কতগুলো তল রয়েছে বলো? একটা যখন তুমি কিউব কনসিডার করো, যেরকম দেখো এখানটায় দেখো একটা, দুটো, তিনটে, চারটে রয়েছে এদিকে, এই সাইডে চারটে। তাহলে একটা যখন কিউব তুমি ধরো, কিউবের ক্ষেত্রে কতগুলো থাকে তল? 6টা থাকে। আবার এক এক এখন দেখো এতগুলো কিউব তুমি সাজিয়েছো, তাহলে কি 4টে করে হয়ে গেছে, তাহলে এখানে কতগুলো হচ্ছে? 4টে। আর ওপরে কতগুলো হবে? দেখো 4টে হবে, দেখো 1 2 3 4 বললাম তো, এখানে বলে 1 2 3 4, ঠিক আছে। ওপরটা গেল, এরকম কতগুলো রয়েছে? 6টা রয়েছে এরকম। নিচটা দেখো 1 2 3 4, নিচটা গেল এটা। এবার বাঁ সাইডটা দেখো 1 2 3 4। এবার এই আমার দিকটা দেখো, সেটা কি দেখো তাহলে? 1 2 3 4, তাই না? তাহলে 4টে করে রয়েছে, 6টা রয়েছে, তাই না? তাহলে 4 গুণ 6 কত হচ্ছে? 24টা তল। তাহলে মোট কতগুলো তল রয়েছে? 24টা তল। তাহলে যে কোনো একটা তলের মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স বেরোচ্ছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। বোঝাতে পারলাম কথাটা আমি? তাহলে একটা তলের মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স যাচ্ছে, সাপোজ আমি যে কোনো একটা তল কনসিডার করছি এটা, তাহলে এটার মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে গসেস থিওরাম কি বলছে? গসেস থিওরাম বলছে যে ই ডট ডিএস ইকুয়াল টু চার্জ বাই এপসিলন জিরো, এটা আমাদের গসেস থিওরাম বলছে।
চার্জ বাই এপসিলন জিরো। ঠিক আছে, তাহলে এই যে চার্জটা, এখানে যে চার্জ তুমি দিয়েছিলে এটা সাপোজ বলছি কিউ চার্জ। তাহলে এটা যেটা লিখলাম কি, থিওরাম যেটা লিখলাম যে কিউ চার্জটা পুরোটা এনক্লোজড যদি থাকে তাহলে এটা লিখবো আমি, ফাইন, মানে এটা আমাদের ফ্লাক্স, মেনলি এটা আমাদের ফ্লাক্স, রাইট। সুতরাং যে টোটাল যে ফ্লাক্সটা পাচ্ছি আমরা সেটা কী পাচ্ছি, কিউ বাই এপসিলন জিরো পাচ্ছি টোটাল ফ্লাক্সটা। এবার দেখো টোটাল ফ্লাক্স বলতে টোটাল সারফেস কতগুলো রয়েছে, 24টা রয়েছে, 24টা সারফেস রয়েছে, এই 1টা 2টো 3টে 4টে কতগুলো, 6টা রয়েছে এরকম। তাহলে 24, 6 গুণ 4 24 হচ্ছে, তাহলে 24টা সারফেস রয়েছে। তাহলে 24টা সারফেসের মধ্যে দিয়ে যে ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে 24টি তলের মধ্য দিয়ে নির্গত ইলেকট্রিক ফ্লাক্স হয় কত, কিউ বাই এপসিলন জিরো। কোশ্চেনে বলেছে বাবা একটা তলের মধ্য দিয়ে কত হবে, তাহলে একটা তলের মধ্য দিয়ে হবে কত, কিউ বাই 24 এপসিলন জিরো, এটাই আমাদের আনসার। সুতরাং ফ্লাক্স ফাই 1 ইকুয়াল টু কিউ বাই 24 এপসিলন জিরো। এখান থেকে নানাবিধ কোশ্চেন করা যেতে পারে, একটা কোশ্চেন ভালো করে বুঝে নাও সমস্ত কিছু করতে পারবে। এখানে এরকম একটা বলেছে, এখানে এরকম 4টে বলতে পারতো, তাহলে 24টার মধ্য দিয়ে যাচ্ছে কিউ এপসিলন জিরো, বা বলতে পারতো যে সমস্ত তলের মধ্যে দিয়ে কতখানি ফ্লাক্স বেরোচ্ছে, কিউ এপসিলন জিরো। একটা বললে পরে তাহলে দেখো 24টার মধ্যে হচ্ছে কিউ এপসিলন জিরো, একটার মধ্যে তাহলে কত, কিউ বাই 24 এপসিলন জিরো। তোমাকে যদি বলতো 4টের মধ্যে দিয়ে কতখানি যাচ্ছে, তাহলে এখানে 4টের মধ্যে দিয়ে কত, ঐকিক নিয়ম করো, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে কিউ বাই 6 এপসিলন জিরো হতো। বুঝতে পারলে, একটা কোশ্চেন ভালো করে বোঝো, পরবর্তীগুলো অটোমেটিক হয়ে যাবে। এটাই তো ফিজিক্স ইন্টারেস্টিং জিনিস, তাই না? সুতরাং আনসার তোমার ডি হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 49 বলছে একটি ধনাত্মক আধান কিউ এটি ঘনকের কেন্দ্রে রয়েছে, যে ঘনকটির যে কোনো তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। একদম সিম্পল কোশ্চেন। এইটা কিন্তু এই কোশ্চেনটার মতো নয়, একটুখানি আলাদা, মানে এটা সিম্পল। এখানে যেরকম এটা শীর্ষবিন্দুতে রেখে দিয়েছিল এবং সেই চার্জটাকে প্রথমে আমাদেরকে এনক্লোজড করতে হয়েছে, তার জন্য আমি এতগুলো কিউ এঁকেছি আমি। বাট নেক্সট কোশ্চেনটা তোমাকে বলছে 49, তাই তো? নেক্সট কোশ্চেনটা বলছে তোমাকে এরকম একটাই কিউব রয়েছে, একটাই কিউব রয়েছে এবং কিউবের তুমি সেন্টারে দিয়ে দিয়েছো চার্জকে, এবার কিউবের সেন্টারে তুমি একটা চার্জ দিয়েছো, মানে এইখানে একটা তুমি চার্জ বসিয়ে দিয়েছো। বুঝতে পারলে, কিউবের তুমি সেন্টারে চার্জ বসিয়ে দিয়েছো, তাহলে সেই চার্জটা ধরলাম আমি কিউ চার্জ। ওকে, এবার যে কোনো একটা তলের মধ্যে দিয়ে যেত, যে কোনো, আচ্ছা ঘনকটি যে কোনো তলের মধ্যে দিয়ে তৈরি, যে কোনো একটা তলের মধ্যে, তার মানে তাহলে যে কোনো একটা তল তুমি কনসিডার করো। সাপোজ তুমি ধরলে এই তলটা ধরলে, সাপোজ এই তলের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে, যে কোনো একটা তল। তাহলে অ্যাকর্ডিং টু গসেস থিওরাম তুমি কী বলবে, যে টোটাল যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা কত হবে, কিউ বাই এপসিলন জিরো। ঠিক আছে, এটা কটা তলের মধ্যে দিয়ে বেরোচ্ছিলো, 6টা তলের মধ্যে দিয়ে, বিকজ আমাদের কাছে কটা তল আছে এখন, 1টা 2টো, এটা এই সাইডটা বললাম, ওপরটা বললাম, ওই সাইডটা বললাম 3টে, নিচটা বললাম, আমার দিকটা বলি 5টা, আর এই দিকটা তোমার 6টা, মোট 6টা তল রয়েছে। তাহলে 6টা তলের মধ্য দিয়ে যাচ্ছে, 6টি তলের মধ্য দিয়ে যাচ্ছে কতখানি, যায় কিউ বাই এপসিলন জিরো ফ্লাক্স। এবার আমাকে বলো তাহলে একটা তলের মধ্যে দিয়ে কতখানি যাবে। একদম সিম্পল কোশ্চেন না, কিউ বাই 6 এপসিলন জিরো। তাহলে ফ্লাক্সের মানটা হবে তোমার কিউ বাই 6 এপসিলন জিরো। বোঝাতে পারলাম? একদম সিম্পল জিনিস, কোশ্চেন বুঝে বুঝে করো, এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা 50 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু
এটি ঘনকের কেন্দ্রে রয়েছে, কেন্দ্রে অবস্থিত। ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? একদম সিম্পল কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট। অনেকে এটা ভুল করবে। দেখো 8খানা কিন্তু ডাইপোল রেখে দিয়েছো তুমি, 50, কোশ্চেন নাম্বার 50, 8খানা ডাইপোল রেখে দিয়েছো। কার কোথায় রেখেছো তুমি? এটা ঘনকের সেন্টারে রেখেছো তো, এটা ঘনকের সেন্টারে রেখে দিয়েছো। 8খানা ডাইপোল মানে কি? এটা ডাইপোল মানে কি সেটা বোঝো। ডাইপোল মানে সেখানে রয়েছে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। এরকম কি রয়েছে? 8খানা রয়েছে। এরকম রয়েছে একটা, নেগেটিভ, পজিটিভ, এরকমভাবে চলছে, মাইনাস নেগেটিভ। তাহলে দেখো নেগেটিভ পজিটিভ পরস্পরকে প্রশমিত করে দেবে। কারণ কি, এ যদি যা ফ্লাক্স দেবে মানে বের করবে, এ তো তখন ঢোকাবে। তাহলে যা পরিমাণ ঢুকছে, যে পরিমাণ, সেই পরিমাণ বের করে দিচ্ছে। 8খানা দিক, 10খানা দিক, 100খানা দিক কেন ডাইপোল, নেট যে ফ্লাক্স হবে, নেট ইলেকট্রিক ফ্লাক্স, সরি ফ্লাক্স মানে এফ নেট মাস্ট বি জিরো, তাই না? কারণ কি, নেট ভাই ফ্লাক্স তো জিরোই হবে বাবা, প্রশমিত হয়ে যাচ্ছে। এই তো সিম্পল জিনিস না। 100টা দিক, 400টা দিক, 500টা দিক, একটা ডাইপোল দিক, ডাইপোল দিলেই মনে করবে যে ফ্লাক্স জিরো হবে। কারণ ডাইপোল যদি দেওয়া হয় তাহলে যে তুমি ইয়ে করবে, কি বলে এটাকে, গসিয়াস তল যে তুমি কনসিডার করবে, সেটা কি হবে? তার মধ্যে যে নেট চার্জ, এখানে যে নেট চার্জের কথা তুমি বলবে না, যে নেট চার্জ মানে অ্যাকচুয়ালি এনক্লোজড চার্জ, এনক্লোজড যে টার্মটা আমরা ইউজ করি, এনক্লোজড চার্জ, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, তাই না কি? তাহলে এনক্লোজড চার্জ জিরো হলে তো ফাইনটা জিরো হতেই হবে। এই হচ্ছে কি গল্প। নেক্সট কোশ্চেনটা কি দেখি, বলছে বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে। ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? নিজেরা করো। একটা ঘনকের ভেতরে তোমার চার্জ তুমি রেখে দিয়েছো, বুঝতে পারলে? তাহলে কতখানি হবে? কিউব এপসিলন জিরো হবে। একটু তো দেখালাম, 6টা তলের মধ্যে দিয়ে কিউব এপসিলন জিরো, একটা তলের মধ্যে দিয়ে কী হবে? কিউব এপসিলন জিরো বাই 6 হবে। হলো 52 নম্বর কোশ্চেনটা কী বলছে? এটা সোজা কোশ্চেন। বলছে একটি বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স এবং বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যথাক্রমে φ1 এবং φ2। বলছে তলের অভ্যন্তরে তড়িৎ কত হবে? কোথায় গেল? আচ্ছা, এইখানটায় যাবো। মানে এরকম একটা ইয়ে রয়েছে, এটার মধ্যে কোশ্চেন নাম্বার 52 আই থিঙ্ক। যাই হোক, এবার তলটা কী বলছে? বদ্ধ তলে একটা বদ্ধ তল তুমি নিয়েছো, সার্কুলার হতে পারে, যা খুশি হতে পারে। আমি সার্কুলার কনসিডার করছি, সার্কুলার একটা তল কনসিডার করলাম, ঠিক আছে? এবার বহির্মুখী ফ্লাক্স বলছে, আচ্ছা অন্তর্মুখী ফ্লাক্স বলছে φ1, ভেতরের দিকে যে ফ্লাক্সটা ঢুকছে দ্যাট ইজ φ1, আর বাইরের দিকে যে ফ্লাক্সটা আছে সেটা হচ্ছে φ2। ওকে, তাহলে তলের অভ্যন্তরে তড়িৎ আধানের মান কত হবে? এই কোশ্চেনটা কিন্তু আমি আগে করিয়েছিলাম, ঠিক আছে? তাহলে তড়িৎ আধানের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কি জানি যে ফ্লাক্স মানে কি? ইকুয়াল টু চার্জ বাই এপসিলন জিরো। এটা গসেস থিওরাম থেকে জানি আমরা, ফ্লাক্স মানে কিউ বাই এপসিলন জিরো। তাহলে এখানে দেখো নেট ফ্লাক্স কত সেটা আমাকে বের করতে হবে। নেট ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? সেটাকে আমি ফাই দিয়ে নাম দিলাম। সেটা কত হবে? এটা ভেতর ঢুকছে আর বাইরে আছে, কেউ না কেউ তো একটা বড় রে বাবা, কনসিডার করে নাও না, যখন একটা বড় φ1কে বড় ধরে নাও, তাহলে φ1 মাইনাস φ2, এটা আমাদের নেট ফ্লাক্স হবে। হতে পারে φ2 মাইনাস φ1, তুমি মড নিতে পারো, সবচাইতে বেটার হয়। মানে একদম যদি প্রপার ফিজিক্স দেখে আমরা মড নিয়ে নাও, যে কোনো একটারে তো বড় বাবা, তাই না? অসুবিধা কিছু নেই। তাহলে আমাকে তাহলে কী করতে হবে? তাহলে φ1 মাইনাস φ2 মড ভ্যালু ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো।
তাহলে কতখানি চার্জ রয়েছে, মানে কিউ ইকুয়াল তুমি বলবে যে φ1 মাইনাস φ2 তার মড ভ্যালু ইন্টু এপসিলন জিরো, এটাই তোমার আনসার হবে। বুঝতে পারলে? এটাই তোমার আনসার হবে। এই এখানে দাও φ2 মাইনাস φ1 মড নিয়ে নাও, তাহলে কি সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, এই কোশ্চেনটা করেই আজকে এখানে রেখে দিই নাকি। 53 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে এই চিত্রে দিয়েছে, বলছে এস হলো একটি গাউসীয় তল, ঠিক আছে। এই তলে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব কেবলমাত্র Q2 আধানের জন্য, সবগুলো আধানের জন্য, শূন্য কেবলমাত্র ধনাত্মক আধানের জন্য। সিম্পল কোশ্চেন ভাই। দেখো, আচ্ছা, গাউসীয় তল মানে এইটা এস একটা গাউসীয় তল, মানে এটা একটা গাউসীয় সারফেস, গাউসিয়ান সারফেস। এই সারফেসটা দেখো দুটো চার্জকে এনক্লোজড করে রেখেছে, আবার বাইরে একটা কিন্তু চার্জ রয়েছে এখানে, প্লাস Q2 চার্জ। ভেতরে দেখো, ইন্টারেস্টিং কোশ্চেনটা। দেখো ইন্টারেস্টিং কোন রেসপেক্টে, দেখো বাইরে চার্জ দিয়েছে, তাহলে বাইরে যেহেতু চার্জ, এই চার্জটা তার এনক্লোজড নেই বাই দ্য গাউসিয়ান সারফেস, সুতরাং এই চার্জে কোনো ভূমিকাই থাকবে না, থাকা উচিত নয়। এই চার্জে কোনো ভূমিকা থাকবে না, বিকজ এটা মানে গাউসিয়ান সারফেস দ্বারা এনক্লোজড নয়, বিকজ গাউসিয়ান সারফেস দ্বারা এনক্লোজড হতে হবে। মানে এর জন্য যদি আমরা ফ্লাক্স দেখি, সেটা কি, যে পরিমাণ ঢুকবে সেই পরিমাণে বেরিয়ে চলে যাবে, সুতরাং নেট ফ্লাক্স জিরো। বুঝলাম? তাহলে Q2 মানে প্লাস Q2 চার্জের জন্য কোনো ফ্লাক্স হতেই পারে না। এইবার আমি যদি ভেতরে দেখি, ভেতরে দেখো একটা প্লাস Q1 রয়েছে, একটা মাইনাস Q1 রয়েছে, প্লাস Q1 একটা মাইনাস Q1, তাহলে দুজনের জন্য নেট চার্জ তো জিরো হয়ে গেল ভেতরে, তাই তো? তাহলে যেহেতু একটা প্লাস Q1 একটা মাইনাস Q1, তাহলে দুজনের জন্য তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে পরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, দেখো এর জন্য এবং এর জন্য, দেখো এর জন্য কোনো ফ্লাক্স পাচ্ছি না আমরা। ফ্লাক্স যদি জিরো হয়, ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, ফাইন। বাট এর জন্য এবং এর জন্য কোনো ফ্লাক্স হচ্ছে না, জিরো হচ্ছে। তার মানে ব্যাপারটা এসে দাঁড়ালো তাহলে শূন্য হওয়ার কথা। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, দেখো এখানে প্লাস Q2 চার্জ, এখানে কিন্তু মাইনাস Q2 চার্জ রয়েছে, মানে প্লাস Q1 মাইনাস Q1 চার্জ রয়েছে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, তোমার ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্র এই দুজনের জন্য প্রশমিত হয়ে জিরো হয়ে গেল। বাট তার মানে কি, গাউসিয়ান সারফেসে কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে শুধুমাত্র এই যে প্লাস Q2 চার্জ, তার জন্য আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। আবার এই যে প্লাস Q1 চার্জ এবং মাইনাস Q1 চার্জ, তাদের জন্য আমি ইলেকট্রিক ফিল্ড পাবো। আমি মানে এখান থেকে বেরোবে, ঢুকবে, এখান থেকে বেরোবে, ঢুকবে। তার মানে কি, নর্মালি আমি প্লাস Q2 চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো, প্লাস Q1 মাইনাস Q1 চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো। মানে এইখানে গাউসিয়ান সারফেসের কোনো এক্সিস্টেন্স থাকছে না, বিকজ এই যে বাইরের যে প্লাস Q2 চার্জ, সেটা যেহেতু বাইরে রয়েছে, তার জন্য কোনো অবদান থাকছে না। ভেতরে দুটো চার্জ সমান এবং অপোজিট পোলারিটি, তার জন্য কোনো অবদান থাকছে না। সুতরাং বলতে পারি আমরা গাউসিয়ান সারফেসের কোনো এক্সিস্টেন্স নেই, বাট ইলেকট্রিক ফিল্ডের এক্সিস্টেন্স অবশ্যই আছে। তাই নয় কি, ইলেকট্রিক ফিল্ডের এক্সিস্টেন্স থাকবে, সুতরাং শূন্য হতে পারে না। তো আনসার কিন্তু সবগুলি আধানের জন্যই হবে। ট্রিকি কোয়েশ্চেন, এটা বুঝতে হবে, ঠিক আছে? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো চলো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোয়েশ্চেনগুলো নিয়ে, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো। যে কোনো সমস্যা হোক আমাকে কমেন্ট করতে পারো, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে যুক্ত হয়ে আমাকে যে কোনো প্রবলেম বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার।
ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো ভাই, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।